আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকে ইংরেজি দ্বিতীয় পত্র তুমি কিভাবে ভালো করবা এই জন্য আসলে ইংলিশের স্যারকে হাইড করে নিয়ে চলে আসছে। আমার পাশে দেখতে পাচ্ছ তোমাদের সেলিম স্যার। আগে একটু বলে নেই, প্রথমত দেখো যে ইংরেজি দ্বিতীয় পত্র এটা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। অর্থাৎ আমরা যদি বিগত কয়েকটা বছর দেখে আসি, সেখানে ইংরেজি কোশ্চেনটা কিন্তু অনেক হার্ড হয়ে যাচ্ছে। এবং আরো একটা কারণ হয়ে দাঁড়ায়, স্যার আমি একটু আপনাকে ক্লিয়ার করে ব্যাপারটা, যে কারণটা হয় আমি স্টুডেন্টের পক্ষ থেকে আমি আপনার সাথে মোটামুটি কথাগুলো বলছি। প্রথমত দেখেন যে ইংরেজি যে আইটেমগুলো রয়েছে, এই আইটেমগুলো দেখা যাচ্ছে যে নিয়ম বেজ অবশ্যই, তারপরে কিন্তু আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থেকে যায় যে আমরা যখন থেকে প্রিপারেশন নিয়েছি ওই সময় থেকে কিন্তু থেকে যায় কি যে হচ্ছে যে আমরা যত পারি বোর্ডগুলো যেন হুবহু কমন পাই, কিন্তু হুবহু কমন কিন্তু পাই না। যখনই আমরা কোশ্চেনটা একটু ঘুরে পেঁচে পেয়ে যাচ্ছে তখনই আমাদের কি হয়ে যাচ্ছে, তাদের যেটা করতে হবে যে হিউজ বোর্ডটা প্র্যাকটিস করতে হবে, কিন্তু বোর্ড নির্ভর হলে হবে না যে হুবহু কমন আসবে এরকম নিশ্চয়তা। তারপরে আমার কাছে যেমন মনে হয়, যেমন আমার ফিজিক্সের ক্ষেত্রে আমি সবসময় বাচ্চাদের যেটা বোঝাই যে দেখো তুমি কিন্তু কোনো সময় এই প্ল্যানটা করে আগাও না যে তুমি হচ্ছে যে ইনশাআল্লাহ যে 100তে 100 পেয়ে যাবা বা তোমাকে ওটাই পেতে হবে। তুমি যখন পাচ্ছ না তখন সেটাকে একটু সাইড করে এসে তোমাকে যেন প্লাসটা কোনোভাবে না কাটে সেই ব্যাপারটা আমরা দেখতে চাই। অ্যাট লিস্ট 80 ইনশিওর যেন করা যায়। তো স্যার আপনি আমাকে এটা বলেন যে ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা কি এরকম কোনো কিছু ফাঁকফোকর রয়েছে কিনা, যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসছেই অন্তত ওই জিনিসগুলো পারা জিনিস যদি আমরা পেরে যাই, সেতে করে এতে করে কি হবে, আমাদের এ প্লাস পাওয়াটা কিন্তু আরো অনেকাংশে নির্ভর হবে। এরকম একটা সুযোগ আমরা অবশ্যই পারি। এখন যদি বিষয়টা বলি তাহলে ওদের টোটাল মার্কস আছে তোমাদের হচ্ছে 200, ফার্স্ট পেপার 100, সেকেন্ড পেপার 100। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গাতে লিড নেবার একটা বিষয় রয়েছে। তোমরা যারা টেস্ট খেলা বুঝো তারা ভালো করে বুঝবা, তোমরা হয়তো এই জিনিসটা জানো না, আজকে জেনে নাও যে 2 পেপার মিলে পাশের জন্য আমাদের মার্ক দরকার হয় 6 অর্থাৎ 66, ঠিক আছে। আর এ প্লাসের জন্য আমার দরকার হয় 160 বা 160 দরকার হয়। এখন বিষয়টা হলো যে আমি এক পেপারে পেলাম 90, আর একটাতে পেলাম 70, যোগ করলে কত হয় 160 হয়। তার মানে হচ্ছে আমার কিন্তু 180 ইনশিওর হলো। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে সেকেন্ড পেপার নিয়ে মূলত কথা বলবো আজকে। তো সেকেন্ড পেপার এমন একটা জায়গা যেটা তুমি চাইলে লিড নিতে পারো, ঠিক আছে। লিড কেমন, ধরো 87 বা হচ্ছে 90 বা 89, 91 মার্ক যদি আমার চলে আসে তাহলে ফার্স্ট পেপারে আমার 70 পেলেও কিন্তু লেখাপড়া হয়। এখানে তো একটা প্রবলেম হয় যে সেকেন্ড পেপারে তো বাচ্চারা বেশি দুর্বল। না, সেকেন্ড পেপারে অবশ্যই দুর্বল, কিন্তু এই জায়গায়ও ফাঁকফোকর রয়েছে। এখন যদি আমাদের প্রিপারেশনটা ভালো, আপনি যেটা করবেন আপনি টোটাল ব্যাপারটা তাদের সামনে তুলে ধরবেন, আমি স্পেসটা আপনাকে দিচ্ছি এবং আপনি টোটালি ডিসক্রাইব করে দিবেন যে কোন কোন জায়গাগুলো থেকে শিওর কোশ্চেন আসতেছে। অন্তত আমি তোমাকে গ্রামার পার্ট যেন কতবার বলবো, 60 গ্রামারের 60 এর মধ্যে লিখিত রিটেন হচ্ছে 40। 60 যদি কেউ যদি 45 করে ফেলতে পারে বা 40 করে ফেলতে পারে, সেখানে একটা সেফ জোনে থাকবে। কিভাবে বাচ্চারা ভালো করবে এটা দায়িত্ব আপনার। আমি এবং এই আরিশ একাডেমি প্রান্ত অফিসের পক্ষ থেকে তো অলওয়েজ হেল্পটা থাকবে। আজকে থেকে শুরু হচ্ছে এটা, আপনি ইংরেজির জার্নিও শুরু হচ্ছে আজ থেকেই। আমি স্পেস আপনাকে দিয়ে চলে যাই। ওকে, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে পুরো ইংরেজি সেকেন্ড পেপারের 100 মার্ক নিয়ে এর আদপান্ত আমি আলোচনা করব। হয়তো এই জায়গাতে আমার যে ভিডিওটা তোমরা এই মুহূর্তে দেখছো তাদের মধ্যে এমন কেউ থাকতে পারো যে স্যার আমার 50 পেলেই হবে, আমার পাস করলেই হবে, বিয়ে শাদী হবে, এই জন্য নাকি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমার আজকের যে তোমাদের যে ক্রাইটেরিয়াটা বোঝাবো সেটা হচ্ছে কোশ্চিনটা যদি কঠিন হয়, মাঝারি, সহজ, যেটাই হোক না কেন, যে এনি হাউ যেন এই জায়গা থেকে 2-5 মার্ক আমাদের লিড থাকে, এবং লিড না থাকলেও যেন 80 থাকে, ঘাটতি যেন না থাকে। মানে যখন আমার 75 থাকবে তখন কিন্তু ফার্স্ট পেপারে আমাকে 85 তুলতে হবে, সেটা একটু টাফ হয়ে যাবে। এখন চলো যে দেখে নিই যে মানবন্টন এবং কোন জায়গাতে কিভাবে নক দিলে আমাদের জন্য সেটা বেটার হয়, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, দেখো যে হেডলাইন দেয়া আছে যে এইচএসসি আমাদের হচ্ছে ইংরেজির সেকেন্ড পেপার। এখন বিষয় হচ্ছে, দেখো আদপান্ত একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে আমাদের এই জায়গাতে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে পার্ট হচ্ছে 2টা। পার্ট কয়টা? 2টা, পার্ট এ এবং হচ্ছে পার্ট বি। যদিও পার্ট এ বি তে কি থাকবে সেটা হচ্ছে বিস্তারিত লেখা হয়েছে, তারপরে এটা একটু বললে ভালো হয় যে এই জায়গাতে হচ্ছে আমাদের কি থাকবে বলতো, গ্রামার থাকবে। আর পার্ট বিটাতে হচ্ছে আমাদের হচ্ছে রিটেন অংশটা থাকবে, ঠিক কিনা। এখন বিষয়টা হচ্ছে যে একটু খেয়াল করে দেখো যে এই যে গ্রামার পার্টটা সেটা কিন্তু তাই না, এখানে হচ্ছে 12টা অংশ রয়েছে। এখন মজার বিষয় হচ্ছে যে এই যে 12টা রয়েছে এর মধ্যে কিন্তু 8টা আমাদের আবার এসএসসি তে মিল ছিল। কয়টা মিল ছিল? 8টা। আর বাকি 4টা জিনিস রয়েছে, যেমন হচ্ছে তোমার মডিফায়ার এসএসসি তে ছিল না, আনক্লিয়ার প্রোনাউন বা প্রোনাউন রিফারেন্স ছিল না, সিনোনিম অ্যান্টোনিম ছিল না, ঠিক আছে। এরকম যে বিষয়গুলো সবগুলো মিলে আমাদের হচ্ছে যে 8টা বিষয় একদম হচ্ছে মিল ছিল, আর 4টা একদম হচ্ছে নতুন। এখন একটু আমি পার্ট এটা রেখে পার্ট বি তে একটু যাব। পার্ট বি তে আমাদের হচ্ছে নম্বর হচ্ছে তোমার 40। কত নম্বর বলো তো? 40। এখন এই 40-এর মধ্যে মার্ক বন্টনটা যেটা হয়ে দাঁড়িয়েছে, 8 মার্কস থাকবে আমার অ্যাপ্লিকেশনে, 8 হচ্ছে রিপোর্টে, প্যারাগ্রাফে হচ্ছে 10, কম্পোজিশনে হচ্ছে 14।
এই ইন টোটাল যোগ করলে এখানে তুমি পাবে হচ্ছে 40, ওকে 40। এখন এই 40 মার্কটা আমার কিভাবে গ্যাদার করা উচিত বা কিভাবে পড়া উচিত সেটা একটু বলি। প্রথমে আমি কথা বলবো হচ্ছে অ্যাপ্লিকেশন নিয়ে, বা যেটাকে আমি ফর্মাল লেটার বলছি। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে কিন্তু ইজিলি 7 পাওয়া যাবে, যদি কেউ একটু ভালো লিখি তাহলে 8 পাওয়া যাবে। অ্যাপ্লিকেশন গুলো আমি সাজেশন স্বরূপ ভিডিও তোমাদের আপলোড হতে থাকবে। তো অ্যাপ্লিকেশন বেসিক্যালি কি আসে, মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্টাডি ট্যুর, ক্যান্টিন চেয়ে বা হোস্টেল চেয়ে, এরকম, ঠিক কিনা? এখন বিষয়টা হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা ফরম্যাট রয়েছে, ঠিক কিনা? তো এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা ফলো করে আমার যে বিষয়টা চেয়েছে সেটা যদি আমি সুবিন্যস্তভাবে যদি লিখতে পারি, আর পুরো ফরম্যাটটা যদি ঠিক থাকে একদম আগাগোড়া পর্যন্ত, তাহলে কিন্তু এইখানে আমি ধরতে পারি যে মার্ক আসবে আমার হচ্ছে 7, 8 আসতে পারে, কিন্তু আমি 7 ধরলাম। দ্বিতীয়ত হচ্ছে রিপোর্ট, বাংলায় যেটাকে বলছে প্রতিবেদন। দেখো রিপোর্টটা কেমন হয়, এটা বেসিক্যালি হচ্ছে আমরা পত্রিকায় লেখার জন্য সাংবাদিকরা যে রিপোর্টটা লিখেন সেটা। তো এখানে একটা তোমার হচ্ছে নাম, ঠিকানা, তারিখ দিয়ে একটা হেডলাইন দিয়ে যে ঘটনাটা ঘটেছে, বিস্তারিত ক্লাস পাবে এগুলার, এখন বলার অতটা সময় নয়। তো এখানে আমি যেভাবেই লিখি না কেন 7-এর নিচে আসবে না। এখন প্যারাগ্রাফ আমি ধরে নিলাম আমি কমন পড়েনি, মনে করো প্যারাগ্রাফ কমন পড়েনি, কারো পড়েছে কারো পড়েনি, তো আমি ধরে নিলাম কারো কমন পড়েনি। তো প্যারাগ্রাফ যদি কমন নাও পড়ে, আমার যদি বেসিক ধারণা থাকে, আমি 9-10 পড়েছি, তার আগে পড়েছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়লাম, এই জায়গাতেও আমি কিন্তু 7 গ্যাদার করতে পারবো। পরে আমরা মার্কসটা গণবো। এইবার হচ্ছে দেখো যে কম্পোজিশন যে জিনিসটা করবা, প্যারাগ্রাফে একটাই প্যারা রাখবা, আর কম্পোজিশন হচ্ছে একাধিক প্যারাতে লেখা যাবে। এখন বিষয়টা হচ্ছে যে কম্পোজিশন আমি কতটুকু লিখবো ছাড়, তো কতটুকু লিখার থেকে গুরুত্বপূর্ণ হলো আমি যে জিনিসটা চেয়েছে সেটা লিখেছি কিনা, অর্থাৎ সঠিকভাবে উপস্থাপন হয়েছে কিনা। তো কম্পোজিশনের ক্ষেত্রে 4-5 পৃষ্ঠা এরকম অ্যাটলিস্ট লেখার চেষ্টা করবা, 6 পৃষ্ঠা পর্যন্ত গেল, আমি 11 ধরলাম এখানে। দেখো এই জায়গার যদি আমি মার্ক গণি, তাহলে খুব সম্ভবত হচ্ছে 21 আর হচ্ছে 31, 32 মার্ক এসছে, ঠিক কিনা? তার মানে এখানে কিন্তু আমার 40-এর মধ্যে মাইনাস হলো, খেয়াল করে দেখো 8 মার্ক নাই। এখন একটু এই দিকে চলে আসো, মানে আমি 32 থাকুক ওই দিকে, এভাবে আমি পাওয়াটা সম্ভব, ঠিক আছে? আর যদি পাশের কথা বলো, তাহলে পাশ টাস নিয়ে কিন্তু এত ঝামেলা করার দরকার নেই, এমনিতে ওই রিটেন অংশে পাস করা সম্ভব। এখন গ্রামারের ক্ষেত্রে দেখো যে এই আর্টিকেল আইটেমটা কিন্তু আমাদের ছিল এসএসসিতে, ঠিক আছে কিনা, পড়েছি, যদিও নতুন সিলেবাসে নাই। তো এই জায়গা থেকে আমি ধরলাম যে তোমার 1 মার্ক কাটা যাবে, 4, ওকে। এইবার হচ্ছে প্রিপজিশনটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়তে হবে, বোর্ডের কোশ্চেন সলভ করতে হবে, বেসিক প্রিপজিশন পড়তে হয়, 1 কাটা। এখান থেকে ধরো যে 1 আমি পাবো না। ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, এটা এতটা সহজ একটা আইটেম, যদি এই জায়গাতে 5-এ 5 না পাই তাহলে কিন্তু আমাদের বিষ খাওয়া উচিত, বিষ খাইও না আবার। এইখানে হচ্ছে মার্ক আমরা 5 পাবো। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের এই জায়গাতে 1 মার্ক আমি কাটা ধরলাম, যদিও সব পাবে। তারপর রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা, এখানে আমি 1 মার্ক বাদ দিলাম। এইবার দেখো যে মিশে গেছে চেঞ্জিং সেন্টেন্স। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে সবার কাছে একটু দুরূহ মনে হয়, আমি এইখানে তোমার হচ্ছে 4 নাম্বার ধরলাম। ন্যারেশনের ক্ষেত্রে দেখো খেয়াল করে যে ন্যারেশনের ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ যেটা থাকে, যদি একটু মিলিয়ে টিলিয়ে দিতে পারি তাহলে এই জায়গায় যদি 2-1টা ভুল হয়, পারসন বা টেন্স চেঞ্জ করতে, তারপরেও 4 আসে। এই প্রোনাউন রেফারেন্সটা কিন্তু খুবই ইজি, এই জায়গাতে আমি 5 আশা করতে পারি। দেখো মডিফায়ার, এই মডিফায়ার ক্লাস নিব আমি তোমাদের, তারপর তোমরা বুঝতে পারবে। তো এখন পর্যন্ত 4 ধরছি, ক্লাস নিলে ইনশাল্লাহ বেড়ে যাবে। সেন্টেন্স কানেক্টর এমন একটা আইটেম যেটাতে হচ্ছে স্টুডেন্টদের ভার্সাটাইল উত্তর হবার সুযোগ রয়েছে, ওকে। তো এই জায়গাতে আমি ধরতে পারি 5। এখন সিনোনিম অ্যান্টোনিমটা ধরো এমন একটা বিষয় যে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে এমন একটা ঘটনা দাঁড়ালো, যদি এমন একটা শব্দ, ধরো আমি ইংরেজি শিক্ষক, কিন্তু আমাকেও যদি তুমি ধরো আমার অজানা হতে পারে, তার মানে আমি না পড়তে পারি, এখানে আমি 2 মার্ক বাদ দিয়ে দিলাম, ওকে। এখানে আমি ধরো 3 ধরলাম। এরপরে হচ্ছে পাঞ্চুয়েশন, এসএসসিতেও ছিল দাড়ি কমা, যেটা বাংলায় বিরাম চিহ্ন, এখানে পাঞ্চুয়েশন বলছি, তো সেটাতে 5-এ 5 আমি ধরতে পারি। এইবার যদি মার্কসটা একটু গণি, তাহলে আমি মাইনাস মার্কগুলো গণি। 1 বাদ দিলাম এখানে, এখানে 1 বাদ 2, এখানে 1 বাদ 3, এখানে 1 বাদ 4, এখানে 1 বাদ 5, এখানে 1 বাদ 6, এখানে 1 বাদ 7, এইখানে হচ্ছে 2 বাদ, তাহলে কত হইলো বলো তো? 9 বাদ দিলাম। এইবার খেয়াল করে দেখো যে বাদ দিয়েছি কত আমি? 9। আর ওইদিকে আমার বাদ কত ছিল? ওইদিকে বাদ ছিল হচ্ছে আমার 8, মানে 32 পেয়েছি আমি 40-এ। তার মানে হচ্ছে আমার 8 এবং 9 দুইটা যদি আমি যোগ করি, তাহলে দাঁড়াই হচ্ছে 17, ঠিক না? এই 17টা মাইনাস করবো আমি কোথা থেকে? 17 মাইনাস করবো আমি হচ্ছে 100 থেকে, তার মানে আমার দাঁড়াচ্ছে কিন্তু 83। এখন বিষয়টা হচ্ছে যে অবশ্যই আমি এখানে চিন্তা করলাম যে আপনি 83 হিসাব দিলেন, আমি এখান থেকে আরো বাদ দিব। বাদ দিব কোথায় আমি বলে দিই। আমার এখানে দরকার আগে 80, কারণ আমার কোশ্চেন কঠিন হয়েছে। আমার কোশ্চেনটা এখানে কঠিন হয়েছে, আমি কিন্তু সেভাবে চিন্তা করতেছি। আমি এখানে 11 ধরবো না, আমি এখানে 10 ধরবো। ধরি 1 বাদ দিই, কোনো সমস্যা নেই। 1 বাদ দেন, তাহলে 31 আসবে। হ্যাঁ 31 দাঁড়ান, 31 আসবে। এখানে আরো 1 বাদ দেন। আমি 40-এর মধ্যে 30 তুলতে যদি পারি, আমি ধরবো যে 100 পাবো। হ্যাঁ, আচ্ছা 30। এবার এখানে থাকে আপনার হিসাবে দেখা যাচ্ছে এখানে আপনি 83 বলছেন, তার 81 আসছে, আর 2 মানে 81 আসতেছে।
81 এর মধ্যে এখন আমি চিন্তা করবো, দেখেন এখানে আমার কাছে যেটা কঠিন মনে হতে পারে আরো বেশি, সেটা আমি হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমকে আরো বাদ দেন, আরো এক বাদ দেন। হ্যাঁ, কারণ এটাতে আমি বাদ দিলাম। 2 ধরছি, কারণ এই জায়গাতে শব্দগুলো যদি আনকমন পড়ে যায় তাহলে যে কারো পক্ষে কঠিন। 2 ধরলাম আমি। এরপরেও দেখা যাচ্ছে আমার কমপ্লিটিং সেন্টেন্স কি সহজ মনে হচ্ছে বলতে? এটা পাবে, 4 পাবে, ক্লাস থাকবে সবগুলো, ইজিলি পাবে। তাহলে আমরা মোটামুটি 83 এর মধ্যে আমি আরো 3 বাদ দিলাম, যেখান থেকে এখানে আমি 2 বাদ দিলাম, কিন্তু এখানে পাওয়া সম্ভব কিন্তু ইনশাআল্লাহ। এটা যত কঠিনই হোক না কেন, অ্যাপ্লিকেশন, রিপোর্ট বা প্যারাগ্রাফ আনকমন হলে মিনিমাম ধারণা থাকলে তুমি লিখে ফেলতে পারবা। এটা ঠিক আছে। তারপর যদি এখানে ভালো কমন পড়ে তাহলে রিপোর্টে 8 এ 8 আসবে, অ্যাপ্লিকেশনে 8 এ 8 আসবে, প্যারাগ্রাফে 1 কাটবে, কম্পোজিশনে 2 কাটবে, আরো বাড়বে। এবার স্যার আমাদের হাতে যেহেতু সময় আছে মোটামুটি, এখন হচ্ছে সম্ভবত 4 মাস কি 3 মাস জুলাই পরীক্ষা তাদের। জুলাই পরীক্ষা আছে। এবার আপনি যেটা করবেন, প্রথম কাজ হচ্ছে আপনার, আমি যেটা আপনাকে বলতে চাই, এবার আপনি বাচ্চাদেরকে রাইটিং পার্ট সম্পূর্ণ অবগত হয়েছে, এবার আপনি আমাকে 5টা টাইপ সিলেক্ট করে দেন, যে 5টা টাইপ থেকে ফুল মার্ক পাওয়া সম্ভব। আচ্ছা, সেটা গ্রামারের করব নাকি ওভারঅল? গ্রামারের। আচ্ছা, গ্রামারের যদি করি, যদি আগে আমার এই টপিক দরকার যে আমি আগে 5টাতে তাদের 25 মার্কস থাকছে, তো আমি যদি তোমাদের জ্ঞাতার্থে এই কথাটা বলি যে 5টা টপিকে যদি আলহামদুলিল্লাহ আমার 5 ঘন্টা ক্লাস নেওয়ার সুযোগ হয় বা তারও কম, 4 থেকে 5 ঘন্টা সুযোগ হয়, তুমি 25-এ 25 পাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহকে সাক্ষী রেখে ইনশাআল্লাহ বলছি। তো এইরকম এখন বিষয়টা হচ্ছে, স্যার যেটা বলছেন খুবই ভালো কথা, কারণ হচ্ছে আমরা আসলে একটা ফেজে আগে মানে স্ট্রেংথ এবং উইকনেস এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে, এবং আমার ফুল টাচ বল ডিফেন্স করলে হবে না, তো যেটা ইয়র্কার সেটা ডিফেন্স করবো আমি, ঠিক কিনা? তো এই জায়গাতে স্যার আপনি যেটা বললেন যে 25 মার্কস গ্রামার অংশের, মানে আমার তো তোমরা এমন স্টুডেন্টও আছো যাদের হয়তো বা A+ পাওয়াটা দুরূহ, আমি ছোট করে বলছি না কিন্তু কাউকে, কারণ কেউ হয়তো পাশের, এটা মেনে নিতে হবে, এটা বাস্তবতা। সবাই হার্ভার্ড অক্সফোর্ডে যাবে না, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে না, এটা বাস্তবতা, ঠিক কিনা? তো আমার বয়সের কেউ পার্লামেন্টে স্পিচ দিচ্ছে, আমি তোমাদের পড়াচ্ছি, তো ওই লেভেল থাকলে হয়তো আমি পার্লামেন্টে স্পিচ দিতাম, এটা মেনে নিতে হবে, বাস্তবতা, ঠিক কিনা? এখন বিষয় হচ্ছে যে 25-এর কথা যদি স্যার বলেন, তাহলে এই 25-এর সহজ যদি 5টা আমি টপিকের কথা বলি, তো 3 নাম্বার কোশ্চেনে যেটা থাকে সেটা হচ্ছে ওয়ার্ডস এন্ড ফ্রেজ। ওকে, এই জায়গাটা 100% আমি যদি 15 মিনিট ক্লাস নিব, এটার পাগলেও এটাতে 5-এ 5 পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বলতে পারি একটা বাচ্চা 100% প্রিপারেশন নেওয়ার জন্য সেজন্য আগে এটাকে টার্গেট করে, অবশ্যই আমি 5 তাকে দিয়ে দিলাম। তারপর এটা পাচ্ছে। আচ্ছা, এটার পরে যদি আমি যাই, দেখো ভার্বস, এখন এই কথাটা শুনে অনেকের হয়তো বা মানে হয়ে যেতে পারে, স্যার ভার্বস কে কিভাবে আমরা হচ্ছে বা রাইট ফর্ম অফ ভার্বে 5-এ 5 পাবো? একটা জিনিস খেয়াল করে দেখো যে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের ভার্বের মধ্যে ইন্টারমিডিয়েটের ভার্বটা সহজ। কোন অর্থে সহজ? এসএসসি-তে 2টা কাজ করতে হতো, তোমার একটা বক্স থাকতো, রাইট? এই বক্স থেকে খুঁজে আনতে হতো, যেটা প্রথম দুরূহ কাজ। দ্বিতীয় দুরূহ হচ্ছে সেটাকে চেঞ্জ করতে হয়, আইএনজি করতে হয়, V1 V2 V3 হাবিজাবি ঝামেলা লাগে। এই জায়গাতে তোমাকে ব্র্যাকেট করে দেয়া থাকবে, এবং ব্র্যাকেট করে দেয়া থাকবে। তোমাকে আরেকটু খোলাসা করে বলি, 4-5টা টাইপ থেকে স্যার এখানে কোশ্চেন হয়। অ্যাক্টিভ প্যাসিভ থেকে তুমি 1-2টা কোশ্চেন পাবা, মডেল অক্সিলারির পরে ভার্বের V1 হবে 1টা পাবা, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হবে 1-2টা পাবা, তার থেকে বড় কথা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, 2-3টা পাবা এখান থেকে। তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অতীতের 10 বছরের কোশ্চেন ঘেটে আমি এই কথা বলছি, তুমি মিলাইতে পারো। তার মানে এখানে এটা তোমাদের ক্লাস নিব, কিন্তু ক্লাস নেওয়ার পরে ইনশাআল্লাহ ইনশিওর কথা, এটা স্যার পাবে, এটা আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ পাবে। আচ্ছা, এরপরে আমি যে জিনিসটা তোমাদের বলবো সেটা হচ্ছে পাঞ্চুয়েশন। যদি এটা 12 নম্বরে থাকবে, এটা আগে বলে ফেললাম। আচ্ছা, পাঞ্চুয়েশন, এটা ওরাও ভালো করে বুঝতে পারছে এই মুহূর্তে যে পাঞ্চুয়েশন কত ইজি। হ্যাঁ, ওকে, তাহলে আমি এটা গ্রিন সিগন্যাল দিয়ে দিই। পাঞ্চুয়েশন হচ্ছে 5। এইখানে আর 2টা টপিক আমি বেছে নিব, সেটা হচ্ছে আপনার মডিফায়ার। মানে এটাতে প্রবলেম থাকলো আপনি প্রবলেম কিঞ্চিত এইখানে জায়গাটা পারে, আমি তোমাকে আবার বলছি, এই জায়গাতে থাকতে পারে, মডিফায়ারে থাকতে পারে। এবং আরেকটা হচ্ছে আমরা আপনার যে ক্লাসটা পাচ্ছি সেই ইনশাআল্লাহ সেন্টেন্স কানেক্টর খুব সম্ভবত রাইট ফর্ম অফ ভার্বস এর ওদের একটা বোর্ড আপলোড হবে আজকে, যদি সুযোগ হয়। তো এইখানে হচ্ছে দেখো সেন্টেন্স কানেক্টর এবং মডিফায়ার, এর মধ্যে স্যার বলে নেওয়া ভালো যে মডিফায়ার আইটেমটা হচ্ছে তোমার এসএসসি তে ছিল না, একদম নিউ, আর কানেক্টরটা কিন্তু ছিল। আমি 2 মিনিট 4 মিনিট বলবো, একটু সহজ হবে। তো মডিফায়ার বোঝার জন্য সবচেয়ে ভালো যেটা বুঝতে হয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ বা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, রাইট? তো এই জিনিসটা স্যার ভালো করে আগে বুঝাবো, বোঝানোর পরে বলবো। এইটাও সুবিধা হচ্ছে ব্র্যাকেটে বলে দেয়া থাকে শব্দটা কিসে রূপান্তর করো। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন আছে যে এই 5টা যে টপিক আমরা সিলেক্ট করলাম, এই 5টা টপিক কি একদম অত্যাবশ্যকীয়? এখানে অ্যানসার করতে হয় না স্কিপ করার কোনো স্কিপের সুযোগ নাই ইংরেজি সেকেন্ড পেপারে, কোনো অপশন নাই। এবার স্যার আমাকে আপনি ছোট 12টা গ্রামার আইটেম, আমি আরেকটু সহজ করে দিই আপনাকে, মানে আমি কিন্তু বাচ্চাদেরকে আশ্বস্ত করতে আসছি। আর এখানে আমি আরেক মিনিট বলে ওইখানে যাব, একটু আপনি থামবেন। সেটা হচ্ছে দেখো মডিফায়ারটা একদম আনকমন, এটা ক্লাসে বুঝাবো। সেন্টেন্স কানেক্টর নিয়ে 1 মিনিট না বললেই নাই। সেন্টেন্স কানেক্টর এসএসসি তেও ছিল, এখানেও ছিল। সেন্টেন্স কানেক্টর গ্রামারের এমন একটা ভার্সাটাইল আইটেম, 100 জন স্টুডেন্টের ডিফারেন্ট উত্তর হয়েও সবাই রাইট হতে পারে। কেমনে পারে? মজার বিষয় হইলো এন্ড মানে কি, এবং অ্যাজ ওয়েল এজ মানে কি, এবং টুগেদার উইথ মানে কি, এবং অ্যালং উইথ মানে কি। এবং আমি বললাম উদাহরণস্বরূপ কি বলবো, ফর এক্সাম্পল
উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, সাস অ্যাস উদাহরণস্বরূপ, রাইট কিনা? আমি বললাম অন দ্য আদার হ্যান্ড, প্রান্ত স্যার বললো আদারওয়াইজ। কথা বোঝা গেছে? তার মানে হচ্ছে সঠিক শব্দটা বসালাম কিনা সেটা হচ্ছে ম্যাটার। এটা এমন ভাবে স্যার শেখানো হবে, ইনশাল্লাহ এখানে পাস ইনশিওর হবে। এবার আপনি বলেন। এবার আমি আপনাকে বলতে চাই যে এই 25-এর মধ্যে আমার বাচ্চারা 23 পাবে কিনা। না, আমি তো 25 আশা করছি, আলহামদুলিল্লাহ 23 তো পাবেই। মানে আমি দেখেন, বাচ্চাকে আমাকে আগে কিন্তু আশ্বস্ত করতে হবে যে এক্স্যাক্টলি আমরা যে সার্ভিসটা দিচ্ছি সেখানে তুমি পাচ্ছে কিনা। হ্যাঁ, এখন এটা বাচ্চারা মনে করতে পারে এক মিনিট স্যার হয়তো কোর্স নিয়ে আসছে, না এটা কোর্স না, এটা ফ্রিলি সার্ভিস রে বাবা। আমরা এক্স্যাক্টলি আমাদের আরিশা একাডেমি এন্ড প্রান্ত ফিজিক্স অলওয়েজ কিন্তু অ্যাডমিশনে কাজ করে। আমি সেখানে যদি খেদমত করে সাবজেক্টের কিছু সুযোগ। আমি আরেকটু বলি স্যার যে আপনার ক্লাস ওরা প্রচুর করেছে, আপনার প্রতি আস্থার জায়গা তাদের আছে আলহামদুলিল্লাহ। আমার ক্লাসও যারা অতীতে করেছে অনেকগুলো ক্লাস আছে, একটু ঘুরে আসো পেজটা বা ইউটিউব চ্যানেলটা, আমাকে তো চিনতে পারবা। মানে ওরা কিন্তু আপনাকে পায়নি কেন বলেন তো? অ্যাডমিশনের বাচ্চারা পেয়েছে, তোমরা পাওনি। একটু দেখে আসলে হয়তো ওরা খুব একটা বেশি পায়। হ্যাঁ, আমার কথার সাথে হয়তো কাজের মিল হবে। আমাদের পুরো প্রোগ্রামটা এবার কম্বাইন্ড থাকবে এবং আমি এতটুকু কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, জীবিত রাখেন, ইংরেজির বিষয়টাকে কতটা প্রাণবন্ধ করে সহজ করে সেটা উপস্থাপন করতে হয় যেন কেউ আমরা এটা করতে পারি সেলিম স্যার। অর্থাৎ আমরা তো যখন হচ্ছে এইচএসসি 26-এর পরীক্ষাটা আসবে, ইংরেজির পরীক্ষার আগের 7 দিন আগে তো আপনাকে হাইজ্যাক করা হচ্ছে, এটা তো কনফার্ম। মানে আমরা কোন স্টুডেন্ট যারা আমাদের সাথে কানেক্ট থাকবে তারা যেন কেউ ফেল না, এই জায়গাটা এইটা ইনশাআল্লাহ ইনশিওর করা হবে। তাহলে আমি এখন বলতে পারি যে আমরা একটা 25 মার্কের প্রিপারেশন নিয়ে, আচ্ছা এটা আপনি কিন্তু 60-এর মধ্যে 25 আসলো, আমার তো লিখিত থাকছে 40। আমি এখানে পরে যাব, আজকে যাব না। এখন আপনার উপরে যে দাবিটা আমার ওয়ান শট 100%, কি বুঝতেছেন আমি আপনাকে কোথায় নিয়ে যাচ্ছি? মানে আমি আপনাকে এখানে দাঁড় করাইছি, বাচ্চাকে আপনি আশ্বস্ত করাইছেন, অবশ্যই অবশ্যই, কারণ আপনি না দিয়ে চলে যাবেন তাই তো হইলো না। তাহলে এখন আপনাকে 1 2 3 4 5টা টপিকের উপরে একটা ভিডিওতে আপনাকে কমপ্লিট করতে হবে এবং সেখানে আমার থাম্বলাইন যাবে হচ্ছে 25-এর মধ্যে 23 কনফার্ম, এবং এই বাজেট আপনাকে নিতে হবে। আপনি কি রেডি? আমি রেডি ইনশাআল্লাহ, আল্লাহ সুস্থ রাখলে আমি হচ্ছে রেডি। আমরা কবে পাচ্ছি? এপ্রিল মাসে পাচ্ছি, ফার্স্ট উইক ইনশাআল্লাহ, এপ্রিলের ফার্স্ট উইক ইনশাআল্লাহ এপ্রিল ফার্স্ট উইক। আমার আর কিছু বলেন, আমি গেলাম। এবার আপনি কথা বলেন। ফার্স্ট উইক অনেক সময় রয়েছে। এখন বিষয়টা দেখো যে আমি কথার শেষ পর্যায়ে অনেক কথাই হলো, এখন সব কথার এক কথা হচ্ছে আমার আউটপুটটা কেমন। কথাবাজি দিয়ে কিন্তু কাজ হয় না, কাজ দিয়ে কাজ করতে হয়। এখন বিষয়টা হচ্ছে যে ইংরেজি গতবারের তোমরা যদি রিপোর্ট জানো, আমি যদি ভুল না বলি থাকি তাহলে আমার অ্যাজাম্পশনটা হচ্ছে এরকম, বা আমার জানা যতদূর সেটা হচ্ছে যে তোমরা খুব ভালো করে জানো যে 50%-এর বেশি স্টুডেন্ট ইংরেজিতে খুবই খারাপ করেছিল, অর্থাৎ যেটা সহজ বাংলায় বা সহজ ইংরেজিতে বলতে গেলে ফেইল। তো এমন বিষয়টা যেন আমাদের না আসে, সেই প্রয়াস থেকে ধারাবাহিকভাবে ভিডিও ইনশাল্লাহ আপলোড হতে থাকবে। এখন বিষয়টা হচ্ছে কি জানো, যে ইংরেজিটাকে আমরা হচ্ছে অনেকটা কঠিন করে ফেলি, আমরা বুঝার আমাদের ঘাটতি থাকে, বুঝানোর ঘাটতি থাকে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে বর্তমান সময় ফেসবুক এবং ইউটিউবে চটকদার প্রচুর ভিডিওতে হয়ে গেছে, এই আসো এই করো, দেখো এই জিনিসগুলো করা যাবে না। এখন বিষয়টা হচ্ছে দেখো যে কোয়ালিটি ইনশিওর করতে হবে, সেটা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ইনশিওর করা হবে। তো স্যার যে কথাটা বলেছেন, এই যে টোটাল 5টা টপিক, এই 5টা টপিক এক ভিডিওতে আসবে ইনশাল্লাহ, এবং এই জায়গাতে আমাদের টার্গেট 25-এ 25, এনি হাউ যেন 23 মিস না হয়। ঠিক আছে? তাহলে কথা হচ্ছে একদম ওয়ান শটে।